This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার তদন্ত নিয়ে অনেক কিছু হয়েছে, বিশেষ করে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী এমনিতে আপনারা দেখেছিলেন গতকাল রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন, বলছিলেন সে তার মধ্যে যদি কিছু না করতে পারে তাহলে কোথাও গিয়ে তিনি সিবিআই তদন্তের জন্য আবেদন জানাবেন। হাইকোর্টের প্রধান বিচারপতি সেই সময়টা আর দেননি, স্পষ্ট বলে দিয়েছেন সময় নষ্ট হলে তথ্য প্রমাণও নষ্ট হতে পারে। তাই আজ থেকেই সিবিআই তদন্ত, আজকেই কেস ডায়েরি হ্যান্ড ওভারের নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। আদালত পরিষ্কার বলে দিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাজে যোগ দিতে পারবেন না সন্দীপ ঘোষ। কোন সন্দীপ ঘোষ আপনারা জানেন, ওই আরজি করের প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল যিনি আরজি করের প্রিন্সিপাল হিসেবে পদত্যাগের ঠিক পরপরেই আরেকটা চেয়ার তার জন্য আগের থেকেই তৈরি করে রেখে দিয়েছিল স্বাস্থ্য ভবন এবং উপহার দিয়ে দিয়েছিল ওই ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপালের চেয়ার। সেখানে অবশ্য আপাতত আর বসতে পারবেন না সন্দীপ ঘোষ। বিভিন্ন জিনিসপত্র যেমন হয়তো বায়োমেডিক্যাল বর্জ্যের বাইরে বিক্রি, খোলা বাজারে বিক্রি করে দেওয়াও আছে, আবার ওষুধপত্র, বিভিন্ন যন্ত্রপাতি কেনা, এই সব কিছুর ক্ষেত্রে কালাবাজারিও আছে, বিরাট টাকার লেনদেন। এর সঙ্গে কি কোথাও গিয়ে এই চিকিৎসকের ধর্ষণ আর খুনের ঘটনাটা জড়িত? এটাই কি তিলোত্তমার মৃত্যুর কারণ? উড়িয়ে দিতে পারছি না, জানেন তো। কারণ দু চারটে বিভিন্ন খবর আসছে এবং সেটার সঙ্গে এই যে চারপাশে যা যা দেখছি না, এই বিষয়গুলো কোথাওগুলো যেন মিলে যাচ্ছে, জানেন তো। আজকে আপনাদের সামনে একটু করে একদম নির্দিষ্টভাবে কতগুলো কথা বলবো। এই কথাগুলো আপনাদের বোঝা দরকার, কারণ আমি নিজে প্রায় বছর 30-এর একটা সাংবাদিক জীবন, তো এরকম জটিল কেস দুটো দেখিনি, সত্যি কথা বলছি। ইনফ্যাক্ট সাম্প্রতিককালে আমরা যতগুলো কেলেঙ্কারি রয়েছে, এই যত রকম দুর্নীতি আপনারা গত 2 বছর ধরে দেখছেন, তার সব কিছুর পর্দা ফাঁস আগে হয়তো আমরাই করেছি এই TV9 বাংলার পর্দায়। সে নিয়োগ কেলেঙ্কারি হোক, ওই পার্থ চট্টোপাধ্যায়ের নাম, বা অর্পিতা মুখোপাধ্যায়ের ওই বিরাট পরিমাণ টাকা পয়সার ব্যাপার, ওগুলো হোক, টাকার পাহাড় দেখানো, বা ধরুন অন্যান্য নিয়োগ কেলেঙ্কারি, সেটা পুরো নিয়োগ কেলেঙ্কারি হোক বা পুলিশ, অথবা ধরুন অনুব্রত মণ্ডলকে ওই গরু পাচারের তদন্তে নেমে গ্রেফতার, তার সঙ্গে মণ্ডল পরিবারের লটারি কারেকশান, এরকম যাবতীয় কিছু, অথবা ওই লেটেস্ট রেশন দুর্নীতি, যাতে আরেক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জড়িয়ে গেছিলেন, এই সব খবরগুলো আমরা করেছি, জানেন তো। এবং এর সঙ্গে দেখুন সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডির আক্রান্ত হওয়ার খবর, আর সেখান থেকে সন্দেশখালীর ভেতর থেকে অত বড় একটা অভিযোগ উঠে আসা, সেই অভিযোগকে আবার মিথ্যা প্রমাণ করতে চাওয়া, এত বড় একটা আন্দোলন, গোটা দেশে গোটা ব্যাপারটা ছড়িয়ে যাওয়া, এগুলো সব করেছি। কিন্তু বিশ্বাস করুন, এই তিলোত্তমার মৃত্যুর ঘটনাটা একদম আলাদা। কেন? কারণ এই প্রথম একটা ঘটনাকে কেন্দ্র করে একটা কিরকম ভয় যেন চারপাশে ছড়িয়ে থাকতে দেখছি, জানেন তো। আগে কখনো এটা দেখিনি। একটা ঘটনা, তাকে কেন্দ্র করে অসংখ্য ইন্টারেস্ট গ্রুপ তৈরি হয়ে যেতে দেখিনি। ইন্টারেস্ট গ্রুপ মানে যাদের স্বার্থে কোথাও লাগছে, এটার মধ্যে যাদের স্বার্থ রয়েছে, ওই ঘোলা জলে যারা একে অন্যের দিকে আঙুল দেখিয়ে যে যাকে পারছেন ফাঁসিয়ে দেওয়া যায়, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি করেছেন। এই ইন্টারেস্ট গ্রুপগুলোই বিভিন্ন তথ্য চারপাশে ছড়িয়ে দিচ্ছে। আজকে পুলিশ কমিশনার বলেছেন যে চারপাশে বিভিন্ন রকম গুজব ছড়িয়ে বেড়াচ্ছে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম তথ্য ঘুরে বেড়াচ্ছে, যেগুলোর সত্যতা নেই। এগুলোর মধ্যে কোনটার সত্যতা আছে, কোনটার সত্যতা নেই জানি না, কিন্তু এটা বুঝতে পারছি এক গ্রুপ তার নিজের স্বার্থ অনুযায়ী অন্য গ্রুপের কাউকে দেখে দেওয়ার চেষ্টা করছে। সেটা কোনো অডিও ক্লিপের মাধ্যমেই হোক, অথবা কোনো ভাইরাল মেসেজের মাধ্যমেই হোক, কোনো চ্যাট স্ক্রিনশট সেটার থেকেই হোক, এবং অথবা কোনো একটা তথ্য যেন এই জাস্ট হাতে গরম একদম ঠিক তথ্যটা এত দিনে খুঁজে পাওয়া গেল।
এইভাবে প্রত্যেকেই কিন্তু একটা নির্দিষ্ট উদ্দেশ্যে কিছু না কিছু দিয়ে যাচ্ছেন। এটা আগে দেখিনি। এতদিন যখনই কোনো অভিযোগ উঠেছে না, তখনই আমরা দেখেছি একটা কমন ট্রেন্ড আছে, একটা সবার মধ্যে একটা সেম ধরনের জিনিস আর কি। সেটা কি না, অস্বীকার করার চেষ্টা। রাষ্ট্রযন্ত্র মানে প্রশাসন, তারা কোথাও গিয়ে ডিনায়াল মোডে চলে যায়, সবাই মিলে অস্বীকার করতে থাকে। সংশ্লিষ্ট সব পক্ষ সব দিকেই, সব ঘটনাগুলোতেই খেয়াল করে দেখুন, সাম্প্রতিককালে যা যা অভিযোগ উঠেছে, প্রত্যেকটা ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষের একটা কমন জিনিস ছিল, অভিযোগ যেগুলো উঠেছে তার বিরুদ্ধে সরব হওয়া, যারা অভিযোগগুলো করছে তাদের বিরুদ্ধে সরব হওয়া, তাদের সঙ্গে সংঘাতে যাওয়া। কিন্তু এই ঘটনাটা দেখুন, এই প্রথম সাম্প্রতিককালে একটা ঘটনা ঘটলো যেখানে ঘটনাটা মারাত্মক, চারপাশে নাড়া দিয়ে গেছে, প্রশাসনের দিকে, সরকারের দিকে আঙুল উঠতে পারে, কিন্তু সেখানে অস্বীকারের মোড়ে চলে না গিয়ে মানুষের মনে যে বক্তব্যগুলো আছে, অর্থাৎ এরকম নৃশংস ঘটনা ফাঁসি দেওয়া উচিত, এনকাউন্টার করে দেওয়া উচিত, সেই সব বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে কথা বলা হচ্ছে। এখানেই আশঙ্কা, জানেন তো, কোথাও কি স্রোতের মধ্যে ঢুকে পড়ে সেই স্রোতকে আস্তে করে বিপদগামী করে দেওয়ার চেষ্টা হচ্ছে। বিভিন্ন পক্ষের লোককে দিয়ে মেটেরিয়াল সাপ্লাই করিয়ে পুরো জিনিসটা কি গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এক্ষেত্রে কি কোনো ক্ষেত্রে সাংবাদিকদেরও ব্যবহার করার চেষ্টা হচ্ছে। আশঙ্কা হচ্ছে অনেক কিছু, জানেন তো, কারণ আর.জি. করের ঘটনায় যা যা দেখছি তার একটাও এতদিন নজরে আসেনি। আরেকটা জিনিস, ওই যে ভয়ের কথা বললাম, চারপাশে ছড়িয়ে থাকা ভয়, এটা কিন্তু এর আগে দেখিনি। নানা রকমের বিভিন্ন ধরনের ভয়, কোথাও কেরিয়ারের ভয়, কোথাও দুর্নীতি ফাঁস হয়ে যাওয়ার ভয়, কোথাও পাস না করার ভয়, এবং সর্বোপরি জীবনের ভয়। এই সবকটা ভয় অদ্ভুতভাবে একটা প্লটের সঙ্গে মিশে রয়েছে। এই প্লটটা, এই এতগুলো কথা কেন বলছি, একটা একটা করে ছোট ছোট করে উদাহরণ দিই, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। জানেন তো, এই যে বললাম, এই চারপাশে বিভিন্ন ধরনের মেসেজ, বিভিন্ন ধরনের চ্যাটের স্ক্রিনশট, অডিও ক্লিপ, এগুলো সব ঘুরে বেড়াচ্ছে। এবার মুশকিল হচ্ছে এই সব কটার মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল প্রতি পদে আমাদের যাচাই করতে হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে যাচাই করতেও পাচ্ছি না। আর যাচাই যদি সব কটা করে ফেলতেই পারতাম, সে তো কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছিল তাহলে তদন্তটার আর ওই সিবিআই পুলিশ কাউকে দরকার হতো না, আমরাই জাস্ট আপনাদের বলে দিতে পারতাম এক্স্যাক্টলি কী হয়েছে। সেটা তো সম্ভব না, ওটা যাদের কাজ তারা করুক। কিন্তু এই তথ্যগুলো বিশ্লেষণ করে তার সত্যতা যাচাই করতে গিয়ে একটা ছোট ছোট বিষয়ের একটা দিক, সেগুলো আমাদের সামনে পরিষ্কার হচ্ছে। কিছু কিছু প্রশ্ন উঠে আসছে। এই প্রশ্নগুলোর মাধ্যমে আমি জানি না একটা সম্পূর্ণ চেহারা কোনোদিন আপনাদের সামনে উঠে আসবে কিনা। আমরা যেটুকুনি দেখতে পাচ্ছি, এই চেহারাটা, যে অংশটা আপনাদের সামনে তুলে ধরছি, বিশ্বাস করুন, এই যাবতীয় এই যে বিভিন্ন মেসেজগুলো পাচ্ছি না, বিভিন্ন তথ্য যে সাপ্লাই করা হচ্ছে, যেচে অনেকে সাপ্লাই করছেন, এই সেগুলোর থেকে একটা জিনিস মনে হচ্ছে, এই বললাম যে একটা বিরাট মেডিকেল চক্র, যারা বিভিন্ন রকম দুর্নীতি, বিভিন্ন রকম ঘটনা, বিভিন্ন রকম ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, এবং একটা মেডিকেল চক্র যারা প্রবল শক্তিশালী, তার অস্তিত্ব কি আর.জি. করে রয়েছে? সেই মেডিকেল চক্রের কোনো ঘটনা কি এই তিলোত্তমা জানতে পেরে গেছিল? এই তিলোত্তমা এই ঘটনাগুলোর কি কোথাও গিয়ে বিরোধ করেছিল, প্রতিবাদ করেছিল? তার কাছে কি এমন কিছু তথ্য চলে এসেছিল যে তারপর তাকে পৃথিবীর থেকে সরিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না? তাই যদি হয়, তাহলে তার আমরা মৃত্যু, ধর্ষণ, খুন, এই তথ্যগুলো জেনেছি, সেগুলো কি সুপরিকল্পিত ছিল? দেখুন, এর কোনোটাই নিশ্চিত করে এই মুহূর্তে বলতে পারবো না, আবার কোনোটাই উড়িয়ে দেওয়া যাবে না, জানেন তো। দেখুন, এই কদিনে বিভিন্ন অডিও ক্লিপও সামনে এসছে, বিভিন্ন কথোপকথন। এবার সেগুলো
আমরা আর ইদানিং ভাবছিলাম যে এগুলোর সত্যাসত্য সব ক্ষেত্রে যেগুলোতে যাচাই করা সম্ভব হচ্ছে সেগুলো হয়তো আপনাদের সামনে তুলে ধরছি, হয়তো তাতেও নাম পরিচয় দিচ্ছি না, কিন্তু কারা বলেছেন এবং সত্যিই সেই কথোপকথন হয়েছে এই ধরনের একটা সত্যতা পেলে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি, নইলে বাকি সময় সেগুলো আর বলছি না আর কি। কিন্তু একটা অডিও ক্লিপ পেলাম জানেন তো, সেটা শোনাচ্ছি না আপনাদের, কিন্তু সেটা একটা মেডিকেল কলেজেরই এক ছাত্রের, ওই যে জেনারেল বডি মিটিং হয়েছিল ওই ঘটনার পরপরই সেখানে সে যোগ দিতে গেছিল, তারপরেই তার বক্তব্যগুলো সামনে এসছে। এর থেকে না কতগুলো জিনিস আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি। মানে আবার বললাম, এগুলো সত্যি কিনা, যাদের বিরুদ্ধে বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি যুক্তি আছে জানা নেই, হাতে গরম কোনো প্রমাণ নেই। এবার বলতেই পারেন প্রমাণ ছাড়া বলছি কারণ চাইছি ধারণাটা অন্তত তৈরি হোক। এত জোর মিলে বলছেন, আইনের চোখে যতক্ষণ না সেটা নিয়ে কোনো কমপ্লেন হচ্ছে, রিটেন কমপ্লেন হচ্ছে, ততক্ষণ তার তো মান্যতা নেই। কিন্তু নাম প্রকাশে করতে না চেয়ে, সামনে আসতে না চেয়ে যারা সেগুলো সপক্ষে বলছেন তাদেরও তো উড়িয়ে দিতে পারি না, না? তাই আপনাদেরও ধারণা দিচ্ছি। এবার তদন্ত করতে করতে ওই অবয়ব একটা আউটলাইন তৈরি করে দিচ্ছি, এরপর কেউ তদন্ত করতে করতে তার ভেতরে রক্ত মাংস সব ভরে যদি একটা সম্পূর্ণ চেহারা কখনো দিতে পারে, আপনারা হয়তো তখন গোটা ব্যাপারটা বুঝতে পারবেন। দেখুন, এই অডিও ক্লিপগুলোতে একটা অভিযোগ রয়েছে, মেডিকেল কলেজগুলোতে একটা দুষ্ট চক্র ছড়িয়ে রয়েছে, যারা ছাত্রদের পাশ করার বিষয় থেকে শুরু করে তাদের বিভিন্ন বিষয়ে ভালো ফল করার, অনার্স পাওয়ার মতো বিষয় সবটাকে নিয়ন্ত্রণ করে এবং গোটা বিষয়টা চলে টাকার খেলার ভিত্তিতে। এবার এটা সত্যি কিনা, সত্যি হলে কে কে জড়িত, কতদূর শেকড় ছড়ানো, সেটা তদন্ত করা পুলিশ প্রশাসনের কাজ। এরা নাকি প্রবল শক্তিশালী, কেউ যদি মানে বিভিন্ন কলেজ একটা জায়গার থেকে হয়তো পুরো ব্যাপারটা কন্ট্রোলড হয়, কিন্তু সেটার আন্ডারে বিভিন্ন কলেজে বহু লোক ছড়ানো রয়েছে, তার মধ্যে অনেকেই কিন্তু ছাত্র, তারাও ডাক্তার। এবার যদি কেউ এটার বিরুদ্ধে প্রতিবাদী হয় বা কেউ এদের কথা না মানে, তাহলে হেনস্থা কপালে, এবং কিছু কিছু ক্ষেত্রে চরম হেনস্থা। এবার এগুলোর কিভাবে গোটা ব্যাপারটা হবে, কিভাবে এটার বিরুদ্ধে তদন্ত হবে জানি না। পুলিশ তারা আছে, এখন সিবিআই আছে, কে তদন্ত করবে জানি না। পুলিশ প্রশাসন তো হেল্পলাইন নম্বর দিয়ে বলেছিল যে কোনো একটা সন্দেহ হলেই সেটা শেয়ার করতে। আমরা সেই হিসেবেই এইগুলো শেয়ার করছি, যখন বিভিন্ন জিনিস যা যা উঠে আসছে সবই শেয়ার করছি, অভিযোগ করছি না, শেয়ার করছি। একটা সন্দেহ তৈরি হয়েছে, কিছু অভিযোগ আমাদের কাছে এসছে, আমরা কিছু ইঙ্গিত পেয়েছি, আর সেগুলো এক এক করে শেয়ার করছি পুলিশের সঙ্গে, প্রশাসনের সঙ্গে। আশা করছি তারা সেগুলোকে ফলো আপ করবেন, এটা মাথায় রেখেই ফলো আপ করবেন। ওই আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক যে বিভিন্ন দুর্নীতির বিষয়, সেগুলো আমরাই প্রকাশ্যে এনেছিলাম। সেগুলো কিন্তু সব সরকারি তথ্য, এবং তার ভিত্তিতে তাকে ট্রান্সফারও করা হয়েছিল। ফিরে এসেছিলেন আবার আলাদা কথা, কিন্তু সেগুলোকে আর তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ আদালতেও সেই অভিযোগগুলো মান্যতা পাচ্ছে কোথাও গিয়ে। সুতরাং এগুলোকেও হয়তো খুঁজে দেখলে, ওই বলে না যেখানে দেখিবে ছাই, এ ছাইটাকে ফু দিলে আগুন কতটা জ্বলতে পারে সেটা কিন্তু কারুর ফলো আপ করে দেখার দায়িত্ব। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। দিনও যায়নি যেখানে আমার মনে হয়নি যে আমি আত্মহত্যা করব না। মৈনাক রায় আরজি করের প্রাক্তনী, বহুবারও সুইসাইড অ্যাটেম্প করতে গিয়েছে অসহায়ভাবে। ইনি আর এক প্রাক্তনীর বাবা। আরজি কর কি অত্যাচারের হিডেন চেম্বার, এমন এক গোপন চেম্বার যেখানে অসংখ্য তিলোত্তমারা তিল তিল করে শেষ হয়েছে। মুখ খুলছেন অনেকে। আমাকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে 8 মাস সময় লেগেছে আমার এমবিবিএস কমপ্লিট করার পর, সেটা হাইকোর্টে গিয়ে, এবং আমার একজন বন্ধু চন্দ্রমৌলি ঝা দুজনকে এই হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। 8 মাসের প্রত্যেকটা দিন এমন একটা দিনও যায়নি যেখানে আমার মনে হয়নি যে আমি আত্মহত্যা করব না। ঠিক আছে, এই যে মানসিক নির্যাতনটা আমরা সহ্য করেছি, যেটাকে আমি মানসিক ধর্ষণ বলি,
নেপথ্যে অবশ্যই প্রিন্সিপাল এবং আরজি করের টিএমসিপি ইউনিট। নেপথ্যর দমবন্ধ করা হাজারো মুহূর্ত, যে মুহূর্তগুলোর নেপথ্যেও রয়েছে কোনো অদৃশ্য হাত। এটা স্বাস্থ্য ভবন অবধি যদি কোনো অদৃশ্য হাত না থাকে এবং যদি ক্ষমতাশালী কেউ না থাকে, তাহলে এই ঘটনা কখনোই সম্ভব নয়। শুধু মৈনাকি নন, প্রিন্সিপাল সন্দীপ ঘোষের আমলে একের পর এক অত্যাচারের অভিযোগ তুলছেন আর এক প্রাক্তনী বীরভূমের জুনিত রায়ের পরিবারও। বছর ধরে যেমন ওর নামে মিথ্যা এফআইআর করা হয়েছে, ওকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, ওকে লাইব্রেরিতে সঠিকভাবে যেতে দেওয়া হতো না, ওকে জিমে যেতে দেওয়া হতো না, ওকে কমন রুম ব্যবহার করতে দেওয়া হতো না। মনে হচ্ছিল যে কোথায় পড়াশোনা আর করতে হবে না, ছেড়েই দে, মানে চলে আসুক ওখান থেকে, কারণ আমার ছেলে বেঁচে থাকুক। আগে তো পড়াশোনা নয়, আগে তো আমার সন্তান। ওকে প্রায় প্রত্যেকটা সেমিস্টারে ফেল করানো হয়েছে, প্রত্যেকটা সেমিস্টারে। ওবারও সুইসাইড অ্যাটেম্প করতে গিয়েছে, অসহায়ভাবে আটকানো হয়েছে। প্রত্যেকটা মুহূর্ত আমরা টেনশনে কাটাচ্ছিলাম, যে কোনো সময় ফোন না পেলে মনে হতো ছেলে বোধহয় কিছু করছে, বা কেউ মারছে, কেউ করলো, কেউ মেরে ফেললো ছেলেকে হয়তো। এটা কি মেরে ফেলা নয়? এগুলো কি শেষ করে দেওয়ার মতো যথেষ্ট নয়? জানতে চাইছে আদালত, জানতে চাইছে আরজি কর, জানতে চাইছে গোটা চিকিৎসক সমাজ, জানতে চায় সারা মেডিকেল কমিউনিটি কি সে তার পিছনে গুরু রহস্যটা কি, যাতে সন্দীপ ঘোষকে কলকাতাতেই রেখে দিতে হবে, অধ্যক্ষ করেই রেখে দিতে হবে। একজনকে সন্দীপ ঘোষ করা হয় এই পলিটিক্যাল সিস্টেম। এই পলিটিক্যাল সিস্টেম চাই এক সন্দীপ ঘোষকে সরিয়ে দিলে আরেক সন্দীপ ঘোষ জন্মান। TV9 বাংলার কাছে আরজি করের একজন প্রাক্তন ছাত্রের বাবা আর মা পরিষ্কার তো অভিযোগ করলেন যে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য, কেরিয়ার শেষ করে দেওয়ার জন্য তাদের ছেলেকে নাকি বারবার ফেল করানো হয়েছে। এই অমানসিক চাপ সহ্য করতে না পেরে তাদের ছেলে সুইসাইড করতে গেছিল। আরেকজন প্রাক্তন ছাত্র কি বললেন তো আরজি করে একই রকম মানসিক চাপ তাকেও সহ্য করতে হচ্ছে। একজন হলে সেটা ব্যতিক্রমী কোনো ব্যাপার হতে পারে, কিন্তু বারবার হলে, একাধিক জনের ক্ষেত্রে হলে, যেখানে একাধিক ছাত্র তারা হয় সুইসাইড করার চেষ্টা করেছেন বা সুইসাইড করার কথা ভেবেছেন, তাহলে আরজি কর কি এইভাবে স্বপ্নগুলোকেও মেরে দেওয়ার একটা কারখানা তৈরি হয়েছিল? ভাবুন তো, কোনো ছাত্র বা ছাত্রীর পিঠ দেওয়ালে কতটা ঠেকে গেলে তিনি আত্মহত্যার চেষ্টা করেন, কতটা চাপ থাকলে এমন হতে পারে। মাথায় রাখবেন, এরা কিন্তু কেউ পুলিশে অভিযোগ জানাতে চাননি, কারণ ওই একটাই ভয়। ভয়টাকে তো অমূলক বলা চলে না। দেখলেন তো তিলোত্তমাকে, ছাড়াও তারা কি ভেবেছিলেন? হয়তো এখন ভাবছেন তিলোত্তমা হয়ে যেতে পারতেন, তখন নিশ্চয়ই ভেবেছিলেন অভিযোগ জানালে কেরিয়ার শেষ হয়ে যাওয়ার ভয় ছিল। আচ্ছা, কমপ্লেন না করে অন্যভাবে ব্যাপারটার সমাধান, রাস্তা নিশ্চয়ই এমন কিছু রাস্তা ছিল যে রাস্তাটা তাদের অবলম্বন করার কোনো রাস্তা ছিল না, অথবা সেখানে মুখ বুজে থাকা ছাড়ার কোনো রাস্তা ছিল না। মাথা নিচু করে সব সহ্য করা অথবা সুইসাইড করা, এছাড়া কোনো হয়তো পথ ছিল না। এবং সব থেকে বড় কথা হলো এই মারাত্মক যন্ত্রণা নাকি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অজানা ছিল না। উল্টে তাকেই তো অভিযুক্ত করলেন এক প্রাক্তন ছাত্র আর এক প্রাক্তনীর মা বাবা। শুনলেন তো, প্রত্যেকের অভিযোগ এই একটা ঠিকানাতে এসেই শেষ হচ্ছে। কেন বলুন তো? সন্দীপ ঘোষ এরকমই বড় একটা নাম। আচ্ছা, তিনিও তো চিকিৎসক, তার প্রিন্সিপাল, অভিভাবক, এরকম তার আন্ডারে যদি চিকিৎসকরা এগোনোর রাস্তার মাঝপথে অন্ধগলির মধ্যে গিয়ে পড়েন, তাহলে কার বা কাদের জন্য এরকম পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেটা তো তদন্ত করে দেখা দরকার। সেটা কে করবে? স্বাস্থ্য ভবন, স্বাস্থ্যমন্ত্রী, তার ওপর? এগুলো একটা সুনির্দিষ্ট অভিযোগ। এবার কেউ বলতে পারে, এরা আবার বলছি, কেউ অভিযোগ কেন দায়ের করেননি, আপনারা শোনা কথার ওপর কেন এত ভরসা করছেন? আচ্ছা, আমরা না হয় ভরসা করেইছি, আমরা তো শোনালাম আপনাদের বক্তব্যগুলো, এবং তারা সবাই ডাক্তার হয়ে গেছে। নর্মালি কেউ যদি সেই জায়গা থেকে পাশ করে যান, সেই জায়গা সম্পর্কে তাদের নিজেদের বা তাদের বাবা মায়ের একটা অন্যরকম অভিজ্ঞতা থাকে, অন্যরকম একটা অনুভূতি থাকে।
সেন্টিমেন্ট। কেউ চট করে নিজের শিক্ষা প্রতিষ্ঠানকে কলঙ্কিত করতে চান না, সেটাই তো করছেন। কতটা দুঃখ, কতটা আঘাত পেলে করেন ভাবুন তো। আমরা আসলে একজনের বাবা মা, আরেকজন চিকিৎসকের এই যে অভিজ্ঞতা এবং সেটার সঙ্গে বাস্তবটা মিলিয়ে একটা চেহারা খোঁজার চেষ্টা করলাম। এই চেহারাটাকে কিন্তু একেবারে পরিষ্কারভাবে তুলে ধরার দায়িত্ব প্রশাসনের, পুরো ব্যাপারটা খতিয়ে দেখার দায়িত্ব প্রশাসনের। তাতে দুধ আর জল আলাদা হয়ে যেতে পারে। আর কিছু হোক চাই না হোক, আরও কিছু তিলোত্তমার মতো ঘটনা ঘটে যাওয়া বা এরকম কিছু ছাত্রছাত্রীর সুইসাইড করতে চাওয়ার ইচ্ছেগুলো অন্তত থামানো যেতে পারে। মনে রাখবেন, যা রটে তার কিছুটা তো ঘটে বটেই। যে ব্যক্তি এবং যাকে নিয়ে আমরা তার নামও মুখে আনতে ইচ্ছা করে না, আমার মনে হয় বিচারপতিরাও সেইভাবে আজকে আচরণ করছেন। বেশ কিছুদিন ধরে এই সমৃদ্ধ এবং ঐতিহ্যশালী মেডিকেল কলেজটাকে একটা অদ্ভুত আবর্জনার স্তূপে, একটা ধাপার মাঠে পরিণত করার দিকে চক্রান্ত করে এগিয়ে গেছে এবং নানানভাবে এটাকে ধ্বংস করার পথে এগিয়ে গেছে। আরজিকর ইস্টার্ন ইন্ডিয়াতে 11 নম্বর ছিল। এই লোকটা আসার পরে আরজিকরকে পুরো শেষ করে দিল। এনার দুর্নীতি, এনার কারাপশন, পড়ুয়াদের ইন্টেনশনালি ফেল করানোর জন্য মানে পাস তাদের করিয়ে টাকা নেওয়া, এবার হাউস টাপশিপের সিলেকশনে টাকা নেওয়া, চারিদিকে তোলাবাজি করা, এটা এনার ইন্টেনশন ছিল। আর বেআইনি ব্যবসা যেটা ওনার নিজে আছে। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। অভিযোগগুলো যারা করছেন তারা প্রত্যেকে বিদগ্ধ লোক, আপনার আমার মতো লেম্যান নন। ভেতরে সিস্টেমের মধ্যে থেকে যারা বিষয়টাকে জানেন তারা অভিযোগ করছেন। উড়িয়ে দেওয়া যায়? এই যে সন্দীপ ঘোষ, আরজিকরের প্রিন্সিপাল, তার বিরুদ্ধে এই যে পর অভিযোগগুলো শুনলেন, যে অভিযোগগুলো সামনে আনার জন্য তিনি TV9 বাংলাকে আর TV9 বাংলার প্রতিনিধি সৌরভ দত্তের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, কালকে দেখিয়েছিলাম আপনাদের, সেগুলোও তো বাস্তব, কারো মন গড়া নয়। কারণ সরকার নিযুক্ত কমিশনের রিপোর্টে সেগুলোর উল্লেখ রয়েছে। সন্দীপ ঘোষকে যে বদলি করা হয়েছিল সেটাও তো সরকারি সিদ্ধান্ত, তাকে তো বদলি আমরা TV9 বাংলা করিনি। আবার এটাও তো ঘটনা যে সন্দীপ ঘোষকে অবশ্য বদলির সঙ্গেই প্রায় কয়েক ঘন্টার মধ্যে আবার ফেরত নিয়ে এসেছিল ওই আরজিকরে, সেটাও অবশ্য সরকারি সিদ্ধান্ত। মানে প্রথমে আরজিকর থেকে বদলি আর ফের সেখানে ফিরে আসা, পুনর্বহাল, সেই সিদ্ধান্তের পর তার মানে এই অভিযোগ ওঠার জায়গা আছে যে ওটা আইওয়াস ছিল। আইওয়াস তো তারপরেও উঠেছে। এবারে এই যে যখন সন্দীপ ঘোষ তিনি গোটা ঘটনার পর কোথাও গিয়ে পদত্যাগ করলেন আর তারপর তাকে সঙ্গে আবার একটা পোস্টে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হলো, সেটাও তো আইওয়াস বলে লোকে অভিযোগ তুলছে। কারণ কি? কারণ সন্দীপ ঘোষের ইদানিংকালে যাবতীয় কার্যকলাপ, তার চলে গিয়েও ফিরে আসার, এভাবেও ফিরে আসা যায় বলার মতো একটা কোথাও গিয়ে ধারাবাহিকতা তৈরি করা। ভাবুন তো, একজনকে বদলি করা হয়েছে, তিনি যাওয়ার আগে নিজের প্রিন্সিপাল রুমে তালা মেরে দিয়ে যাওয়ার মতো স্পর্ধা দেখিয়েছেন। মানে জানতেন ফিরে আসবো, আমারই ঘর, আমি বন্ধ করে গেলাম, আমি এসে তালা খুলব। চূড়ান্ত খবরটা কি জানেন? আজকেই TV9 বাংলায় আমরা দেখিয়েছি, গত রবিবারই নাকি স্বাস্থ্য ভবনে সিদ্ধান্ত হয়ে গেছিল যে সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল করে নিয়ে যাওয়া হবে। ওখানে তিনি মানে যাবেন যার জায়গায়, তার আর মাত্র কয়েকদিন বাকি ছিল রিটায়ারমেন্টে। ওখানে এমনিতে কাউকে না কাউকে পাঠাতে হতোই, কয়েকদিন পর হতো, কিন্তু সন্দীপ ঘোষকে যতই তার বিরুদ্ধে আরজিকরে এত অপরাধ, বিভিন্ন অভিযোগ, এই সমস্ত কিছু থাকুক, তিলোত্তমার ঘটনার পর পাহাড় প্রমাণ চাপ থাকুক, তারপরেও তাকে আবার ওখানে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হলো পাবলিক সেন্টিমেন্টকে অগ্রাহ্য করে, যেখানে সমস্ত পড়ুয়া, সমস্ত চিকিৎসক দাবি করছেন যে উনি পদত্যাগ করতে চাইলেও সেটা গ্রহণ করার কোনো প্রশ্ন নেই, ওনাকে বরখাস্ত করতে হবে। সেখানে ওনাকে পুনর্বাসন দেওয়া হচ্ছে। কেন?
সিস্টেমের এত প্রিয় তিনি, এত জরুরি, এত মূল্যবান, তাকে কিছুতেই ফেলা যায় না। বারে বারে আমি আসিব ফিরিয়া এই বলে তিনি ফিরে আসবেন? নাকের ওপর জল উঠে আসা এই ঘটনাগুলোকে যে সামনে আমরা দেখলাম, সেগুলোর থেকে রেহাই পেতেই কি তাহলে ওই সন্দীপের বদলির সিদ্ধান্তটা আগে হয়ে গেছিল, আর তারপরেই এই পুনর্বাসনের সিদ্ধান্ত পাকা হয়ে যাওয়ার পর সন্দীপ ঘোষ ওই পদত্যাগের নাটকটা করেছিলেন? এই প্রশ্নটা অবশ্য আমরা করেছিলাম, জানেন তো, TV9 বাংলাই করেছিল। আর তারপরেই তিনি খেপে গিয়ে ওই TV9 বাংলা আর তার রিপোর্টার, আমাদের সহকর্মী সৌরভ দত্তর বিরুদ্ধে এই বিষদগারটা করেছিলেন। আজ বুঝছি চাপটা আমরা সঠিক জায়গাতেই দিয়েছিলাম, কারণ হাইকোর্ট আমাদের কনফিডেন্স বাড়িয়ে দিয়েছে। হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আজ জানতে চায়, সকালে নৈতিকতা দেখালেন, বললেন আমার এক মেয়ের মৃত্যু হয়েছে বলে আপনি পদত্যাগ করলেন, সরকারি চাকরিই ছেড়ে দিলেন, বিকেলবেলা আপনি দায়িত্ব নিয়ে নিলাম। তার মাঝখানে তাহলে সমস্ত মানবিকতা, দুঃখ, বেদনা, অপমান সমস্ত বলার কি মানে? এগুলো কি সব লোক দেখানো নয় তাহলে? এবং আশ্চর্যজনকভাবে এই যে একজন যার বিরুদ্ধে এত অভিযোগ, যাকে সবাই সরানোর কথা বলছে, যিনি পদত্যাগ করলেন, তাকে পুরস্কৃত করে, এটাও আদালতের কথা, বিচারপতির কথা, তাকে বিকেলে অন্য জায়গায় বসানো হলো, এটা কি খুব পাওয়ারফুল লোক বলে, প্রভাবশালী কোট আনকোট প্রধান বিচারপতি বলেছেন। দেখুন তারপর যেটা বলেছেন সেটা কিন্তু ভীষণ সত্যি কথা। অধ্যক্ষ তো একটা হাসপাতালের অভিভাবক, তার যদি নির্যাতিতার প্রতি সামান্যতম সহানুভূতি না থাকে তাহলে কার থাকবে? কেন তিনি গিয়ে ওর মৃত্যুর ঘটনার পর নিজে পুলিশের কাছে অভিযোগ করলেন না? এটা তো আজ আদালত মনে করিয়ে দিয়েছে। আমরাও তো কাল থেকে এই কথাগুলোই বলছি, বুঝতে চাইছি যে সন্দীপ ঘোষ কত বড় সম্পদ, যাকে বিদায় করতে স্বাস্থ্য ভবনের হাঁটু কাঁপছে, আগের থেকেই যাকে পুনর্বাসনের যাবতীয় প্লট রেডি করে রাখতে হচ্ছে। দেখুন একটা জিনিস বুঝতে পারছি, জানেন তো, কোথাও গিয়ে ছাত্র ছাত্রী এরা খেপে গেলে কি করতে হয় তার একটা সম্যক নিদর্শন চোখের সামনে আছে। সেই সমস্তগুলোকে মাথায় রেখেই কি এই যাবতীয় পদত্যাগ, পুনর্বাসন, এই সমস্ত নাটকগুলো করা হয়েছে? তাহলে স্বেচ্ছায় পদত্যাগ কথাটার কোনো গুরুত্ব নেই। এবার যাকে এত কিছু দোষারোপ করা হচ্ছে, যাকে এত কিছু অভিযোগে অভিযুক্ত করা হয়েছে, যার বিরুদ্ধে বায়োডিগ্রেডেবল ব্যবহৃত সিরিজ, ব্যবহৃত রাইলস টিউব, হেন অভিযোগ নেই যেগুলো আগে তার সম্পর্কে শোনা যায়নি, সেই রকম একটা লোককে একটা মেডিকেল কলেজ থেকে অন্য মেডিকেল কলেজে পাঠানো মানে তো সেই জায়গাতে আবার একটা সম্ভাব্য দুর্নীতির রাস্তা খুলে রাখা। তাকে এই পোস্টে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী স্বয়ং বোঝাতে আগ্রহী হলেন। কেন? অবশ্য লাভ কিছু হলো না। আজ হাইকোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ন্যাশনাল মেডিকেলের দায়িত্ব নিতে পারবেন না সন্দীপ ঘোষ, এবং তাকে এই খুনের মামলায় যুক্ত করা হয়েছে। তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়ে দিয়েছে হাইকোর্ট। যে কাজটা সরকারের করা উচিত ছিল, যে কাজটা স্বাস্থ্য ভবনের করা উচিত ছিল এবং সবার আগে করা উচিত ছিল, সেই কাজটা তো আদালতকে করতে হলো। আগে ভাগে দায়িত্বটা পালন করলে স্বাস্থ্যকর্তাদের মুখটা তো বাঁচত, তাই না? আর হাইকোর্টকে বলতে হতো না ঝুলির থেকে বেড়াল বেরিয়ে পড়েছে, কোনো মানুষই আইনের ঊর্ধ্বে নন। আচ্ছা, কে বা কারা এই ভদ্রলোককে আইনের ঊর্ধ্বে মনে করছিলেন বলুন তো? এটা সব থেকে শকিং কি ওনাকে এক হসপিটাল থেকে সরিয়ে ওনাকে নিয়ে গেল আমাদের সব থেকে ভালো হসপিটাল ক্যালকাটা মেডিকেল কলেজে দেওয়া। কোর্ট আজকে বলেছে কি ও আর জয়েন করতে পারবে না ফর দ্য নেক্সট 3 উইকস। 3 সপ্তাহ পরে বিচার হবে কি ওনাকে জয়েন করে দেওয়া হবে কি হবে না। আমি ডিমান্ড করব ডক্টর এসপি দাস, ডক্টর সন্দীপ ঘোষ, বিনীত গোয়েলকে কাস্টডিতে নিয়ে আপনি যদি জেরা করেন তাহলে মমতা ব্যানার্জি এটাতে কতটা ইনভলভ বেরিয়ে যাবে। সেখানকার যিনি প্রিন্সিপাল এক ধরনের অপরাধী, তিনি দোষমুক্ত নন, তাকে নিয়ে এখনো তদন্ত হয়নি,
তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়নি। অত্যন্ত স্পর্শকাতর বিষয়, এখানে দলের কোনো বক্তব্য নেই। এরপর যদি প্রশ্ন ওঠে কেন সিস্টেম কিছুতেই সন্দীপ ঘোষকে ছাড়তে পারছেন না, এই প্রশ্নটা কি অমূলক হয়ে যাবে? এবং এই প্রশ্নটা উঠলে চক্রটা যে কত দূর বিস্তৃত, সেই বিস্তৃত বা বিস্তৃতির একটা রূপরেখা খুঁজে পাওয়া কি সম্ভব হবে, নাকি সেটা পুরো অসম্ভব? হ্যাঁ, এরকম যদি তার বিস্তৃতি হয় তাহলে ভয় পাবেন না এই মেডিকেল শিক্ষা ব্যবস্থা নিয়ে, এই চক্র নিয়ে। এই চক্রের ধারে কাছে কেউ ঢুকে পড়লে কি অবস্থা হতে পারে সেটা নিয়ে একবারও ভয় পাবেন না, বিশেষ করে তিলোত্তমাকে দেখার পর। এর পরেও যদি মনে হয় যে এই তিলোত্তমার মৃত্যুর পেছনে ওই কোথাও গিয়ে একটা বিরাট চক্র কাজ করছে কিনা, তাহলে কি সেই ভাবনাটা একেবারে অমূলক? ভাবনাটা আমাদের সঠিক রাস্তায় আছে কিনা সেটা বুঝতে কিন্তু আরও কিছু কথা বলতে হবে। আজকে অনেকগুলো কথা বলতে হবে, এবং এমন কিছু কিছু কথা যেগুলো শুনতে এবং বলতে দুটোতেই খুব অদ্ভুত লাগবে নিশ্চিতভাবে। সেই কথাগুলো যেগুলো আজ অন্তত না বললেই নয়। দেখুন, এই যে ভয়ের পরিবেশ না, এটাকে ভেঙে চুরমার করে দিতে পারতো পুলিশ আর প্রশাসন। সত্যি তো, মুখ্যমন্ত্রী যা বলেছিলেন একেবারে সঠিক বলেছিলেন। কলকাতা পুলিশের সেরা অফিসারের হাতে তদন্তের ভার দেওয়া হয়েছে। এই যে তিলোত্তমার ধর্ষণ আর খুনের অভিযোগে যে সিটটা গঠন করা হয়েছিল, তার মাথার ওপর ছিলেন মুরলীধর শর্মা। মুরলীধর অত্যন্ত উঁচু মাপের একজন পুলিশ অফিসার, ঠিক যেরকম উঁচু মাপের অফিসার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বা কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। কিন্তু ঘটনাটা হচ্ছে, একজন অফিসার তো ততক্ষণ পর্যন্তই কার্যকরী যতক্ষণ তিনি খোলা মনে তদন্ত করার সুযোগ পান। তদন্ত কি সেভাবে এগোচ্ছিল? সেই সুযোগ কি তাদের আছে? এই প্রশ্নটা যেরকম সাধারণ লোকের মনে ছিল, তেমন তো হাইকোর্টের মনেও ছিল। সেটাই তো বোঝা গেল। সেই জন্যই তো হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলেছে আরও দেরি হলে তথ্য প্রমাণ নষ্টের আশঙ্কা রয়েছে। এটা কখন বলল? যখন ওই তিলোত্তমার বাবা মা এই তদন্তের ওপর ভরসা নেই বলে আদালতের তত্ত্বাবধানে কোনো তদন্তের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন। মানে তাদেরও আস্থা নেই। একথা বলে দেখুন, এইটারই পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশের হাত থেকে ওই তদন্তভারটা নিয়ে নিয়েছে আদালত, হাইকোর্ট সিবিআইকে দিয়েছে, ইমিডিয়েট এফেক্ট। এবার কেস ডায়েরি, সিসি ক্যামেরার ফুটেজ সব কিছু সিবিআইকে তুলে দিতে বলেছে আদালত। আর 3 সপ্তাহ পর সিবিআইকে কোর্টে রিপোর্ট জমা দিতে হবে। একটা জিনিস ভাবছিলাম, জানেন তো, এই যে হাইকোর্ট প্রথম দিনের শুনানিতেই সিবিআই তদন্তের নির্দেশ দিল, তাতে কি রাজ্য সরকার বা কলকাতা পুলিশের প্রতি আদালতের অনাস্থাটা যে প্রকাশ পেল এটা তো বোঝা যাচ্ছে। কিন্তু তাতে কোথাও গিয়ে রাজ্য সরকার তারা কি চাপ মুক্ত হয়ে গেল? দেখুন, মুখ্যমন্ত্রী এবং পুলিশও, তাদেরও কি চাপটা কমে গেল? এটা কিন্তু বড় প্রশ্ন। মুখ্যমন্ত্রী প্রথম দিনেই বলেছিলেন যদি না হয়, যদি কেউ চান, ওর বাড়ির লোক চান, তাহলে সিবিআই দিয়ে দেওয়া হবে। একই কথা বিনীত গোয়েলও বলেছিলেন। কালকেও মুখ্যমন্ত্রী একই কথা বলেছেন, শুধু একটু টাইম বেঁধে দিয়েছিলেন রোববার পর্যন্ত। এবার এই রোববারের মধ্যে কিছু হয়ে যাবে এটা নিয়ে তিনি কি নিশ্চিত ছিলেন? এবার যদি না হতো তাহলে তো এটা একটা চাপ, এরকম ডেডলাইন মিট করার চাপ। চারপাশে যেরকম মারাত্মক কোথাও গিয়ে একটা জনমনে আলোড়ন তৈরি হচ্ছিল, এবং তার মধ্যে কিন্তু এই আন্দোলনকারীরা তারা 15ই আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন, আরও এগিয়ে এসেছিল সময়সীমা। তার মধ্যে কিছু না হলে তো পুলিশের দিকে আঙুল উঠত আরও বেশি করে। এবং তার মধ্যে মা বাবা তারা আদালতের দ্বারস্থ হয়ে গেছেন। অর্থাৎ সবাই মিলেই কিন্তু কোথাও গিয়ে তদন্ত ঠিক পথে এগোচ্ছে না বা এগোবে না, এই দিকে আঙুল তুলছিলেন। এই চাপটার থেকে কি কোথাও গিয়ে রাজ্য সরকার এবং পুলিশ বেঁচে গেল, নিশ্চিন্ত হয়ে গেল? যা হবে এবার তো সিবিআইয়ের ঘাড়ে। সিবিআই তো এত কিছু করেছে, মুখ্যমন্ত্রী নিজেই তো বলেছেন আজ পর্যন্ত কোনটা ঠিকভাবে সিবিআই করতে পেয়েছে। অবশ্য কোথাও গিয়ে সরকার যে সমস্ত কমিশন গঠন করেছেন, এই 12 তারিখ তো ছিল সেই কাশীপুর হত্যাকাণ্ডের দিন।
তারপর বাম আমলে কমিশন হয়েছে সেটার জন্য, তারপর ধরুন বিভিন্ন 21শে জুলাই ধরে তৃণমূল আমলে কমিশন হয়েছে, আরও অনেক কমিশন হয়েছে, কোনোটাতেই কিছু হয়নি এখন পর্যন্ত। ঠিক যেরকম ওই নেতাজি অন্তর্ধান রহস্যটা এখনও রহস্যই থেকে গেছে। সরকারি স্তরের এই বিভিন্ন কমিশনের পেছনে কাঁড়ি টাকা খরচ হয় জানেন তো, কিন্তু কোথাও গিয়ে সেই সদুত্তরটা আলটিমেটলি পাওয়া যায় কি? এই প্রশ্নগুলো তো উঠতো। সেখান থেকে কি চাপ মুক্ত হয়ে গেল সবাই? এখন যা চাপ সব সিবিআইয়ের সামনে, এবং সিবিআইয়ের ওপর এই চাপটা কিন্তু থাকবে। এটা জনমানুষের চাপ, যে চাপটা ক্রমশ আরও বাড়ছে, এবং এটার সঙ্গে কোথাও গিয়ে বাকি যে সমস্ত তদন্তগুলো এ রাজ্যে সিবিআই করছে তার কিন্তু কোথাও গিয়ে একটা ইয়ার্ড মার্ক বলে, মাপকাঠি বলে ধরা হবে এই তদন্তটাকে। এবার কার পৌষ মাস কার সর্বনাশ, এটা এবার এই কোথাও গিয়ে যদি আদালতের তত্ত্বাবধানে এই তদন্তের কিছু ফলাফল আলটিমেটলি সামনে আসে তবেই বুঝতে পারবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কোন কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। তার মানে হচ্ছে এভরি এফার্ট, এভরি অ্যাটেম্প্ট এখানে করা হচ্ছে আমাদের এভিডেন্স যেটি আছে এভিডেন্সকে ডিস্ট্রয় করার জন্য। 7 দিন মানে অনেক সময়, দোষী যে কোনো সময় লুকিয়ে যেতে পারে, মানে 7 দিনে আমরা মানে সে ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারে 7 দিন। এবং 5 দিন হয়ে গেছে, সাবস্ট্যান্সিয়াল প্রোগ্রেস অফ ইনভেস্টিগেশন কিছু নেই। এই জায়গা থেকে কোর্ট স্যাটিসফাইড। এই রুলিং পার্টির এক নেতা সে বলেছে হচ্ছে এনকাউন্টার করে এই সিভিক ভলেন্টিয়ারকে মেরে দেওয়া উচিত। তার মানেই তো হচ্ছে তথ্য এবং তদন্ত দুটোকেই প্রভাবিত করার চেষ্টা হতে পারে। যখন কেস ডায়েরিটা নিয়ে আসা হলো তখন দেখা গেল কি পুরো ইনভেস্টিগেশনে কিচ্ছুই হয়নি। ইনফ্যাক্ট যখন ভিকটিমটা সকালবেলা মারা যায় কোনো সুমোটো এফআইআর লঞ্চ করা হয়নি। আর এটার পিছনে যে আরজি করে আগের সুপার ছিল ওনার পুরো হাত আছে এটাতে। আলটিমেটলি সিবিআইকে তদন্তভার ট্রান্সফার করা হয়েছে। আমরা প্রে করেছিলাম যাতে এটা কোর্ট মনিটর হয়, কোর্ট সেটাও পারমিট করেছে, পিরিয়ডিক রিপোর্টস কল ফর করেছে। আমাদের দৃঢ় বিশ্বাস পুলিশই পুরো তদন্ত সমাধান করতে পারতো, কিন্তু সিবিআই এর কনভিকশন রেট কত, তার সাথে সাথে সিবিআই যে নিরপেক্ষ নয় সেটা আমরা জানি। 90% কারেন্ট কেসে সাকসেস রেট আছে, আর 10% মাইনাস আছে সারদা রোজভ্যালির কেসে। সিবিআইয়ের জন্য মমতা ব্যানার্জি বাইরে ঘুরছে। প্রকৃত দোষীদের, যেটা আমরা বারবার বলে আসছি, ইমিডিয়েট যতক্ষণ না অবধি প্রকৃত দোষীদের শনাক্ত করা হচ্ছে, প্রকৃত কালপ্রিটদের শনাক্ত করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে এবং যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা হচ্ছে, ততক্ষণ অবধি আমাদের এই আন্দোলন চলবে। চিকিৎসকদের আবেগ 100 বার সমর্থন করছি, কিন্তু কর্মবিরতি এই জিনিস সমর্থন করা যায় না। চিকিৎসকদের কর্মবিরতি হতে পারে না। আমরা চাই সিবিআই তদন্ত হোক, যত তাড়াতাড়ি সম্ভব সিবিআই তদন্ত হোক। সিবিআই যতক্ষণ না কেসটা হ্যান্ডওভার নিচ্ছে ততক্ষণ ভরসা পাচ্ছিলাম না। প্রথম দিন থেকে আমরা দেখে আসছি যে ওনারা পুলিশ, আমাদের রাজ্য পুলিশ এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সিবিআই যা মানে দিদি তো হাফ ছেড়ে বাঁচলো, সব দোষ চাপিয়ে দিবে সিবিআইয়ের উপরে। এবার আমি জয় জগন্নাথ দেখাবো, আমি তো কিছু করিনি। দেখুন, রাজনীতির অঙ্ক মেনে কে হাফ ছাড়লেন, কার ওপর চাপ বাড়লো সেগুলো তো পরের কথা, এবং কার সাকসেস রেট কতটা সেগুলো এখন আর বিচার্য নয়। এই মামলাটাতে কেউ সাকসেসফুল হচ্ছে কি হচ্ছে না সেটার ভিত্তিতেই আমরা আপাতত সব কিছু বিচার করব। কিন্তু একটা কথা দেখুন, সব পক্ষের বক্তব্যগুলো একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। এই যে পুলিশ তারা একজনকে গ্রেফতার করে নিল, পুরো গল্পটা বলে দিল কিভাবে সে যাবতীয় এই গণ্ডগোলগুলো করেছে, কিভাবে এই অত্যাচার করেছে, কিভাবে খুন করেছে, সব কিছু এটা মোটামুটি এটা ছকে দিয়েছিল। সেটা কিন্তু আর আমল পাচ্ছে না, কারোর মাথাতেই নেই। মানে এটা এক্সিস্ট করে যে সঞ্জয় রায় বলে কেউ, তাকে যে ধরা হয়েছে, সে যে হেফাজতে রয়েছে, এটা কারোর কাছে নেই, মাথার মধ্যেই নেই, কেউ কোনো আমলই দিচ্ছে না। এমনকি শাসক দলের নেতাদের বক্তব্যেও সেই টোনটা উঠে আসছে। এবং সব থেকে বড় কথা, সবাই মনে করছে যত দিন যাবে তত বেশি তথ্য প্রমাণ নষ্ট হতে পারে। দেখুন, এটা আদালতও তো এই একই সন্দেহ প্রকাশ করেছে, যার জন্য ইমিডিয়েট এফেক্টে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। আর আদালতের আশঙ্কা যে অমূলক নয় তার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি। TV9 বাংলা আরজি করে ঢুকে দেখতে পেয়েছি কি জানেন, যে সেমিনার হলটাতে খুন আর ধর্ষণের অভিযোগ উঠেছে, সেই সেমিনার হলের ঠিক পাশের ঘরটায়
সংস্কার শুরু হয়েছে। সংস্কার মানে একদম ভেঙে চুরে ওখানে নাকি রেস্ট রুম তৈরি হবে, সেই সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছে মিস্ত্রিরা। এবার যেখানে একটা অপরাধ সংগঠিত হয়েছে সেটা তো একটা ক্রাইমের অকুস্থল, সেখানে যদি বিভিন্ন লোকের যাতায়াত বাড়ে, হাতের ছাপ পায়ের ছাপ পড়ে, এত লোক ঢুকছে, কে গিয়ে কী করবে ওর ফাঁকে কিছুই তো কারোর জানা নেই, সমস্ত প্রমাণ তো হারিয়ে যেতে পারে। এটা বোঝার জন্য গোয়েন্দা হতে লাগে না, ছোটোবেলার থেকে আমরা সবাই যা যা গোয়েন্দা গল্প পড়েছি তাতেই বুঝতে পেরে গেছি। দ্বিতীয় কথা, তথ্য প্রমাণ নষ্টের আশঙ্কা করেই কিন্তু হাইকোর্টে মামলা করেন তিলোত্তমার বাবা মা। তদন্তকে বিপথে চালিত করার ক্ষেত্রে প্রিন্সিপালের ভূমিকাও খতিয়ে দেখতে আদালতে আবেদন করেছিলেন তারা। সব আশঙ্কাগুলো কীরকমভাবে গুরুত্ব পেয়ে যাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে বাস্তব রূপ পেয়ে যাচ্ছে সেটা দেখতে পাচ্ছেন। এটা রাজ্য সরকারের পরিকল্পনাতেই ঘটনা ঘটছে, কেন হাসপাতালে যদি কোনো ভাঙাচোরার কাজ হয়, নির্মাণের কাজ হয়, সেটা কিন্তু পিডাব্লিউডি করে। এখন পিডাব্লিউডিকে কে পাঠাবে রাজ্য সরকারের অনুমোদন ছাড়া? ইতিমধ্যেই আমি সিবিআইকে জানিয়েছি, যেই মুহূর্তে আদালত আপনাদের তদন্তের দায়িত্ব দিয়েছেন তখন থেকেই আপনারা কিন্তু এই তদন্তের সামগ্রিক দায়িত্বে। প্রাথমিক ক্ষেত্রে কোথাও কিছু অসঙ্গতির কথা রটনার চেহারায় রটে আছে। এবার এটা রটনা না ঘটনা, পুলিশ তদন্ত করছিল, দক্ষতার সঙ্গে তদন্ত করছিল বলেই 24 ঘন্টার মধ্যে একজন অ্যারেস্ট হয়েছে। এর পরেও যদি কোনো অসঙ্গতি থাকতো, পুলিশ আরেকটু সময় পেলে হয়তো সেগুলো নিশ্চিতভাবে চিহ্নিতকরণ করে ফেলতে পারত। এখন সিবিআই এর হাতে। আমাদের খুবই আশঙ্কা ছিল যে সমস্ত তথ্য প্রমাণ যা কিছু ওখানে আছে সেগুলো লোপাট করা হচ্ছে না, তো বারবার এই আশঙ্কা প্রকাশ করছিলাম। এখন আমরা এই খবরটা পেলাম যে সেখানে সেই বিল্ডিংটা রেনোভেট করা হচ্ছে, তো নিশ্চয়ই আমাদের মনে এই আশঙ্কাটা নিশ্চয়ই আবার একটু জেগে উঠলো। চোখের চামড়াহীন মানে নির্লজ্জতা ছাড়া একে কি বলা যায়, এবং এই মুহূর্তেই ওখানে কেন দেওয়াল ভেঙে সব কিছু তথ্য লোপাট করার চেষ্টা হচ্ছে আমি জানি না। এবং এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আদালতের দৃষ্টি আকর্ষণ করছি এবং সম্পূর্ণভাবে এটা বন্ধ হওয়া উচিত। সিবিআই কতটা করবে, কতটা করতে পারবে সেটা সম্বন্ধে আমার যথেষ্ট সন্দেহ আছে, টু বি ভেরি অনেস্ট। সিবিআইয়ের ট্র্যাক রেকর্ড অত্যন্ত খারাপ, এবং সেখানে যে ইনফ্লুয়েন্স হবে না বা অলরেডি এভিডেন্স সব ট্যাম্পার্ড হয়ে যায়নি এ কথা আমি বলতে পারছি না। ভাবুন, এই যে যাবতীয় এই যে তথ্য প্রমাণ নিয়ে যে সমস্ত চাপানুতর শুরু হলো, এই যে ভাঙচুরের ঘটনাটা, এটা কবে শুরু হয়েছে? তিলোত্তমার ঘটনাটা যেদিন ঘটলো তার পরের দিন, অর্থাৎ 10ই আগস্ট। সেই সময় কে চেয়ারে বসে আছেন প্রিন্সিপালের? ওই ভদ্রলোক সন্দীপ ঘোষ। এরপরেও কি বুঝতে সব কিছু অসুবিধা হচ্ছে? একেই কি ঘুঘুর ভাষা বলে নাকি এটা পুরো সৌরজগৎ? এইগুলোরও কোনো একজন সূর্য আছেন, তার চারপাশে কিছু গ্রহ ঘুরপাক খাচ্ছে, বাইরের থেকে নতুন করে কিছু ঢোকার নেই, রাস্তাই নেই। কেন বারবার বলুন তো, মেডিকেলের ক্ষেত্রেই এই যাবতীয় দুর্নীতি, যাবতীয় অনিয়মের ক্ষেত্রেই উত্তরবঙ্গ লবির কথা উঠে আসে? কেন সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না? কেন সেগুলোর কোনো সুরাহা হয় না? এই বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন অভিযোগ যেগুলো উঠে আসে, এগুলোর কোনো জবাব কি কারোর কাছে আছে? নেই। থাকলে জানতে পারতাম। দেখুন, সন্দীপ ঘোষের জায়গায় যাকে আজ আরজি করের প্রিন্সিপালের চেয়ারে বসানো হলো, সেই সুরিতা পালের বিরুদ্ধেও তো কম অভিযোগ নেই। সুরিতা পাল এর আগে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। গত মে মাসে চিকিৎসকদের পরীক্ষার একটা ফুটেজ ভাইরাল হয়। সেই ফুটেজে দেখা গেছিল যে বেঙ্গল মেডিকেল কাউন্সিলের এক সদস্য, এক চিকিৎসক নেতা মোবাইল হাতে পরীক্ষার হলের মধ্যে ঘোরাফেরা করছেন, মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে পরক্ষণেই পরীক্ষার্থীদের কিছু বলছেন। এমনকি ওই চিকিৎসক নেতার সঙ্গে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও কথা বলতে দেখা গেছিল। কী অভিযোগ উঠেছিল তখন? বলা হয়েছিল স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের মদতেই কি পরীক্ষায় টোকাটুকি চলছে, এই প্রশ্ন তো উঠেছিল। পোস্ট গ্র্যাজুয়েশন করার জন্য ঘনিষ্ঠ চিকিৎসকদের ওই নেতা, ওই উপাচার্য সাহায্য করছিলেন না তো, এই প্রশ্ন, এই অভিযোগ উঠেছিল। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের তহবিল বাজে খরচের অভিযোগ উঠেছিল সুরিতার বিরুদ্ধে, সেই খবরও আমরা করেছিলাম। তারপরেও মানে তিনিও বেশ বিতর্কিত। মানে পরিষ্কার বিষয় হচ্ছে যে আরজি করের মতো এই মুহূর্তে বিতর্কিত প্রতিষ্ঠানে বিতর্কিত ছাড়া কাউকে তার মানে
দায়িত্ব দেওয়া যায় না? একটা প্রশ্ন না করে পারছি না, জানেন তো কি এমন রহস্য আছে বলুন তো আরজি করে, যেটা কোথাও গিয়ে ঢেকে রাখতে গেলে হাতে গোনা কিছু মুখের বাইরে আর কারোর ওপর ভরসা করা যাচ্ছে না। এখনই কিছু বলতে পারছি না, সবে জয়েন করছি, করে আমি জানাবো। ম্যাডাম সবাই তো চাইছে যে প্রকৃত দোষীদের শাস্তি হোক এবং ধরা পড়ুক, আপনি কি চাইবেন? কি চাইবেন? আন্দোলনকারীদের কি বলবেন? আমি একই চাই, আমি সবে জয়েন করছি। আন্দোলনকারীদের উদ্দেশ্যে কি বলবেন ম্যাডাম? ম্যাডাম একটু বলতে চান ম্যাডাম? দেখুন, পরপর কয়েকটা ঘটনা আপনাদের একটুখানি ছোট্ট করে বলি, এতগুলো জিনিস বললাম তো। প্রথমত, যেভাবে আন্দোলনটা ছড়াচ্ছে, যেভাবে 3টে জায়গার থেকে অসংখ্য জায়গায় মহিলারা পথে নামছেন যাতে এ রাজ্যে তিলোত্তমারা ভবিষ্যতে নিরাপদে থাকেন সেটা নিশ্চিত করার জন্য, এটাতে কিন্তু আর রাজ্যের সীমানায় নেই। আগামীকাল থেকে সমস্ত মেডিকেলের ওই আউটডোরেও ব্যাপারটা ছড়াচ্ছে। চিকিৎসকরা তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। এরপর হয়তো অন্য প্রাইভেট হসপিটালগুলোতে ছড়াবে, ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়েছে। এটা মানে সর্বস্তর থেকে কিন্তু একটা প্রতিবাদ উঠছে। এটা একটা কোথাও গিয়ে রাজনীতিকদের জন্য খুব চাপের বিষয়। তারা কখনো চান না তাদের আওতার বাইরে এরকম কোনো আন্দোলন সংগঠিত হোক। এবার দ্বিতীয়ত, আজকে দেখলাম অপর্ণা সেন গেছেন। মানে ওই কদিন ধরে মনে হচ্ছিল যে কোথাও গিয়ে বুদ্ধিজীবীদের দেখা যাচ্ছে না, তো তা একজন নামলেন আর কি। এটা অনেক ভেবে চিনতে অনেক দিন পর মনে হচ্ছে নামা যায়। এবার এরা যখন নামেন তখন আবার একই সঙ্গে ভয়ও লাগে। এরা ঠিক কি ভেবে কোন জিনিসটা পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত তাদের গোটা ব্যাপারটাকে সঠিক মনে হবে, কখন গিয়ে বেঠিক মনে হবে এটা তো জানি না। এরা বুদ্ধিজীবী তো, ফলে এরা আবার মাঝে মধ্যে এমন কোনো কিছু লক্ষ্য করে বসবেন হয়তো যাতে আন্দোলনের কোথাও গিয়ে সমস্যাও হতে পারে। সমস্যা না হলেই ভালো। সবার সহযোগিতায় যদি আন্দোলন কোথাও গিয়ে এই তিলোত্তমাকে সুবিচার এনে দিতে পারে সেটাই কাম্য। তৃতীয়ত, দেখুন যে বক্তব্যগুলো চারপাশে আসছে, যার মধ্যে ধরুন হেড অফ দ্য ডিপার্টমেন্ট চেস্টের, তিনি একটা পোস্ট করেছেন, বলেছেন অবিলম্বে আসল দোষীদের গ্রেফতার করতে হবে। মানে তিনিও মনে করছেন আসল দোষী গ্রেফতার হয়নি, এটাই বলে ফেললেন। তো এই সমস্ত বিষয়গুলো যখন জটিল থেকে জটিলতর হয় তখন কিন্তু বুঝতে হয় যে গোটা বিষয়টা মোটেই সহজ নয়। এবং সেই জন্যই বলছি কোনটা ঠিক কোনটা ভুল, আলটিমেটলি যা যা চারপাশে ঘুরে বেড়াচ্ছে সেগুলোই শেষ পর্যন্ত দাঁড়াবে না। এখন অবধি যা ঘুরে বেড়াচ্ছে কোনোটাই ঠিক নয়। এগুলো তো আমরা পরে বুঝবো। আমরা শুধু চাইবো এই শহরটাকে আমরা যেরকম তিলোত্তমা বলে জানতাম, এই শহরটা আবার তিলোত্তমাই হোক এবং তিলোত্তমাদের জন্য নিরাপদ হোক। আর সব থেকে বড় কথা, আরজি করের এই তিলোত্তমা সুবিচার পায়।